স্ট্রিক্ট লাইবিলিটি কি? স্ট্রিক্ট লাইবিলিটি হচ্ছে আপনি নো ফল্ট লাইবিলিটি। দেখতে মনে হচ্ছে আপনি দোষ করেননি, কিন্তু আপনি দোষী। কিভাবে? আপনি দেখেন রিলেন ভার্সেস ফ্লেচারের কেসে, রিলেন ভার্সেস ফ্লেচারের কেসে কি হয়েছে? ফ্লেচার একটা কি করেছে? রিজার্ভার তৈরি করেছে। রিজার্ভার তৈরি করে সেই রিজার্ভার থেকে পানি, এই রিজার্ভার থেকে পানি সেটা চলে গেছে কার কোয়াল মাইনে চলে গেছে গা, সেটা হচ্ছে রিল্যান্ডের কোয়াল মাইনে চলে গেছে। রিল্যান্ডের অনেক ক্ষতি হয়েছে। পরবর্তী রিল্যান্ড মামলা করেছে, কোর্ট বলল হ্যাঁ ফ্লেচার আপনি লায়াবল, আপনাকে কম্পেনসেশন রিল্যান্ডকে দিতে হবে। তাহলে দেখেন ইনগ্রিডিয়েন্টসটা কি? তিনটা ইনগ্রিডিয়েন্ট। প্রথম ইনগ্রিডিয়েন্টসটা কি? প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডেঞ্জারাস থিং থাকতে হবে। ডেঞ্জারাস থিং সেটা অ্যাসিড হতে পারে, বিষাক্ত গ্যাস হতে পারে, অথবা কি হতে পারে? নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। রিল্যান্ড ভার্সেস ফ্লেচারের ক্ষেত্রে দেখেন নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড রয়েছে। কি? রিজার্ভার তৈরি করেছে। রিজার্ভার কি? এটা ন্যাচারালি হয়নি, আর্টিফিশিয়ালি তার প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে হচ্ছে। তাহলে কি? নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ রিজার্ভারটা হচ্ছে নন ন্যাচারাল। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এসকেপ হতে হবে। এই যে দেখেন ফ্লেচারের কাছে এই ফ্লেচার কি করেছে? ফ্লেচারের রিজার্ভার থেকে পানি চলে গেছে রিল্যান্ডের কোয়াল মাইনে, অর্থাৎ কি হচ্ছে? তার নির্দিষ্ট এরিয়া রয়েছে, এরিয়া থেকে অন্যের এরিয়াতে সেই পানি চলে গেছে, অর্থাৎ এসকেপ হয়েছে। আরেকটা কি? প্রাইমা ফেসি লাইবিলিটি। আপনি দেখেন এই কেসে প্রাইমা ফেসিক্যালি এই ফ্লেচার এই কেসে লায়াবল হচ্ছে। এই হচ্ছে স্ট্রিক্ট লাইবিলিটি। দেখে মনে হবে আপনি লায়াবল না, কিন্তু না, আপনি লায়াবল, স্ট্রিক্টলি আপনি লায়াবল। স্ট্রিক্ট লাইবিলিটি, এই যে স্ট্রিক্ট লাইবিলিটি এর কিছু এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম এক্সেপশনটা কি? প্লেন্টিভ ওন ফল্ট। যখন কোনো প্লেন্টিভের নিজের কোনো দোষের কারণে যখন সে ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে বিবাদী দায়ী হবে না। কিভাবে? আপনি দেখেন এই যে পয়েন্টিং ভার্সেস নোক্স 1849, এই কেসটার মধ্যে কি হয়েছে? এই কেসটার মধ্যে হয়েছে পয়েন্টিং। পয়েন্টিং এর কি হয়েছে? পয়েন্টিং এর একটা ঘোড়া ছিল, সেই ঘোড়া এসে এই নোক্সের বাড়িতে ঢুকলো। নোক্সের বাড়িতে কিছু বিষাক্ত গাছ ছিল, তার নির্দিষ্ট এরিয়ার ভিতরে এই বিষাক্ত গাছগুলো ছিল। এই পয়েন্টিং এর ঘোড়া সেই গাছগুলো খেয়ে ফেলে। পরবর্তীতে ঘোড়াটা মারা যায়। পয়েন্টিং এসে নোক্সের বিরুদ্ধে মামলা করে যে আমার ঘোড়া মারা গেছে। নোক্স বলে না, আমি লাইবল না, আমার বাড়িতে এসে মারা গেছে। হ্যাঁ, ঘোড়াটা তারই দায়িত্ব ছিল ঘোড়াটা বাড়িতে রাখা, যদিও তারপরও সে ঘোড়াটা চলে আসছে। চলে আসার পরে এইখানে আসে কি করলো? এই বিষাক্ত গাছগুলো খেলো। কোর্ট বললো যে না, তার নির্দিষ্ট এরিয়ার ভিতরেই ছিল বিষাক্ত গাছ, আপনার দায়িত্ব ছিল ঘোড়াটা কন্ট্রোল করার, আপনি বাড়িতে রাখতে পারেননি। যেহেতু আপনি পারেন নাই, যেহেতু মারা গেছে, যদিও ঘোড়া মারা গেছে, কিন্তু আপনি লাইবল হবেন না। সেকেন্ড কি? অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড বা আল্লাহ। কিছু সিচুয়েশন আছে যেখানে মানুষের হাতে থাকে না, এরকম কিছু সিচুয়েশন আছে। এই সমস্ত সিচুয়েশন যখন হবে, তখন ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। এখানে একটা কেস বলা যায়, সেটা নিকোল ভার্সেস মার্সল্যান্ড। নিকোল ভার্সেস মার্সল্যান্ড 1876। এই কেসের মাধ্যমে কি হয়েছে? দেখেন এই যে মার্সল্যান্ড, এই মার্সল্যান্ডের কি হয়েছে? মার্সল্যান্ডের কি একটা ছিল, একটা লেক বানাইছিল, আর্টিফিশিয়াল লেক। পরবর্তী এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এটা মানুষের কোনো হাত ছিল না। সৃষ্টিকর্তাই জানে কেন এত বৃষ্টি দিয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ন্যাচারাল না, একদম অনেক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে লোক ভরে গিয়ে পরবর্তীতে পানি বের হয়ে আসছে। নিকোলসের যে বাড়ি ঘর ছিল, ওয়াল ছিল, এগুলো নষ্ট করে ফেলছে। নিকোলস এসে মার্সল্যান্ডের বিরুদ্ধে মামলা করে বলে যে হ্যাঁ, আপনার এখান থেকে পানি টানি সবকিছু বের হয়ে আইসা, আপনার আর্টিফিশিয়াল লেক ছিল, সেটা থেকে বের হয়ে আইসা যেহেতু আমার ক্ষতিগ্রস্ত করছে আমাকে, তাহলে কম্পেনসেশন দেন। পরবর্তীতে কোর্ট বললো না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কোনো ন্যাচারাল বৃষ্টি, স্বাভাবিক কোনো বৃষ্টি না, অধিক পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে মার্সল্যান্ডের কোনো হাত নাই, তাহলে কি হবে? সে লায়াবল না। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। এই জন্য বলে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গডের কারণে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে লায়াবল না। আরেকটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। যখন বাদী এবং বিবাদী দুজনের বেনিফিটের জন্য যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে যদি কোনো একটা ক্ষতি হয়ে যদি কোনো একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটাই বলে মিউচুয়াল বেনিফিট। আরেকটা হচ্ছে কি? একটা স্ট্রেঞ্জার সে যাওয়ার সময় যদি কোনো একটা কারণে সে কোনো একটা জায়গাতে ক্ষতিগ্রস্ত করে, বা কোনো পানির লাইন হোক, কোনো গ্যাস লিক হোক, কোনো কিছু একটা করে ফেলে, স্ট্রেঞ্জার সে যদি করে ফেলে, তার জন্য যদি ডিফেন্ডেন্ট যদি না জানে বিষয়টা, হঠাৎ করে যদি স্ট্রেঞ্জার এটা করে ফেলে, তার কারণে যদি বাদীর ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে দেখা যাবে ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। আরেকটা হচ্ছে কি? স্ট্যাটিউটরি অথরিটি। সেটা হচ্ছে সরকার যখন কোনো কাজ করার জন্য, জনস্বার্থে কোনো কাজ করার জন্য, যখন অন্য কারো কোনো ক্ষতি হবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট লায়াবল হবেন না। অ্যাবসলিউট লাইবিলিটি। অ্যাবসলিউট লাইবিলিটি কি? অ্যাবসলিউট লাইবিলিটি হচ্ছে এমন একটা লাইবিলিটি, আপনি অবশ্যই লাইবিলিটি হবেন। আপনি দোষ করেন বা না করেন, সেটা কোনো ম্যাটার না। আর এটাকে হচ্ছে কি? একটা এন্টারপ্রাইজ করবে এই লাইবিলিটিটা। এটা কোনো ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান হতে হবে, কোনো কোম্পানি হতে হবে, অথবা এন্টারপ্রাইজ হতে হবে। এই লাইবিলিটি অবশ্যই এন্টারপ্রাইজের বিরুদ্ধে হতে হবে। তাহলে অ্যাবসলিউট লাইবিলিটি কি? অ্যাবসলিউট লাইবিলিটি আপনাকে বোঝার জন্য সহজে একটা কেস করতে হবে। সেটা কি? এই অ্যাবসলিউট লাইবিলিটি প্রিন্সিপালটা এস্টাবলিশ হয়েছে ইন্ডিয়া থেকে। এটা ইংল্যান্ডের কোনো কেস না। আপনি একটা কেস দেখতে পারেন, অ্যানসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া।
1987 এই কেসটা, এটাকে অনেক সময় বলে ভোপাল গ্যাস লিক কেস। এই কেসটাতে কি হয়েছে, এই কেসটাতে হয়েছে এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা কিছু পেস্টিসাইড তৈরি করে, তাদের এখান থেকে গ্যাস লিক হয়ে ওই যে আশেপাশে যে এরিয়া রয়েছে সেখানে বের হয়ে প্রায় 3000-এর অধিক লোক ওইখানে মারা গেছে। বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড গ্যাস ওটা বের হয়ে আশেপাশে প্রচুর পরিমাণে লোক মারা গেছে, প্রায় 3000-এর অধিক। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এই যে এমসি মেহতা সে মামলা করলো, মামলা করার পরে কি হলো, কোর্ট বললো যে হ্যাঁ জাস্টিস ভগবতী সে বললো যে হ্যাঁ স্ট্রিক্ট লাইবিলিটি এখন আর চলবে না, এটা অ্যাবসলিউট লাইবিলিটি, আমাদের একটা প্রিন্সিপাল করতে হবে অ্যাবসলিউট লাইবিলিটি। সে কি করলো, এই অ্যাবসলিউট লাইবিলিটি প্রিন্সিপালটা এস্টাবলিশ করলো। সে বললো কি, যে ক্ষেত্রেই হোক না কেন যদি এরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই যে এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান অবশ্যই অ্যাবসলিউটলি লায়াবল হবে। এক্ষেত্রে কি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আছে, আপনি দেখেন প্রথম ইনগ্রেডিয়েন্টসটা কি, ডেঞ্জারাস থিং হতে হবে। দেখেন ওই যে গ্যাস লিক হয়ে যে গেছে, আশেপাশে পুরো এরিয়াটা একটা গ্যাস চেম্বারের মতো হয়ে গেছে, তাহলে কি ডেঞ্জারাস থিং। এই যে প্রথমে দেখেন যে ডেঞ্জারাস থিং গেছে। দ্বিতীয়ত কি, এক্ষেত্রে এসকেপটা নেসেসারি না, যে প্রতিষ্ঠানের বাইরে যেতে হবে এমন না, যদি প্রতিষ্ঠানের ভিতরেও হয়, প্রতিষ্ঠানের ভিতরেও যদি গ্যাস টেস বা অন্য কিছু লিক হয়ে প্রতিষ্ঠানের কর্মচারী বা শ্রমিক মারা যেত তাহলে অ্যাবসলিউটলি লায়াবল করা যেতে হবে। এখানে বাইরেই যেতে হবে বলে কথা নেই, ভিতরেও হতে পারে। তৃতীয়ত কি, তৃতীয়ত দেখেন আপনি ড্যামেজ, ক্ষতি হইতে হইব, কেউ মারাও যেতে পারে বা অন্য কোনো ধরনের ক্ষতি হইতে পারে অ্যাবসলিউট লায়াবিলিটির ক্ষেত্রে, তাহলে কি ড্যামেজ হইতে হবে। আর আরেকটা আছে, আরেকটা কি, সেটা হচ্ছে কি এন্টারপ্রাইজ। শুধু কোনো প্রতিষ্ঠান অর্থাৎ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এটা মামলা করা যাবে। নর্মালি বড় ধরনের যে প্রতিষ্ঠান তাদের সেফটি নিরাপত্তা এটা দায়িত্ব তাদের কারণে যদি কোনো লোক মারা যায় ক্ষতি হয় সেটা তাদের দোষ। এই জন্য এই প্রিন্সিপালটা এস্টাবলিশ করা হয়েছে সহজ, এই জন্য বলে অ্যাবসলিউট লায়াবিলিটি। আর এটা কোনো এক্সেপশন নাই, কোনো না আপনার কোনো রিলিফ নেওয়ার চান্স নেই, আপনি অ্যাবসলিউটলি লায়াবল হবেন, কোনো কারণে কোনো এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নাই, অ্যাবসলিউটলি আপনি লায়াবল হবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা স্ট্রিক্ট লায়াবিলিটি ও অ্যাবসলিউট লায়াবিলিটি দুইটা জিনিসের ভিডিও তৈরি করেছি। আমরা এখন দেখব স্ট্রিক্ট লায়াবিলিটি এবং অ্যাবসলিউট লায়াবিলিটি এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি। এই ডিফারেন্সগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা স্ট্রিক্ট লায়াবিলিটিও বুঝবো, অ্যাবসলিউট লায়াবিলিটিও বুঝবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ডিফারেন্সগুলো কি কি? এই যে দেখেন স্ট্রিক্ট লায়াবিলিটি, আমরা দেখেছেন স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি মামলা করে বা ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে পারে, কিন্তু অ্যাবসলিউট লায়াবিলিটির ক্ষেত্রে শুধুমাত্র এন্টারপ্রাইজ বা কোম্পানি বা কোনো লাভজনক প্রতিষ্ঠান, যারা নাকি বড় মাপের কোনো প্রতিষ্ঠান, অনলি এন্টারপ্রাইজ, এক্ষেত্রে কোনো ব্যক্তির কোনোই নাই, ব্যক্তি এই অ্যাবসলিউট লায়াবিলিটিতে কখনোই আসবে না। সেকেন্ড পার্থক্যটা কি, এসকেপ নেসেসারি। আমরা দেখেছি স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে রিলেন ভার্সেস ফ্লেচারের কেসেও দেখেছি যে ওই যে সে যে রিজার্ভার তৈরি করেছে, রিজার্ভার থেকে কি পানি বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে অন্যের ক্ষতি করেছে। কিন্তু এই যে আপনার অ্যাবসলিউট লায়াবিলিটির ক্ষেত্রে এসকেপটা কোনো ম্যাটার না। এসকেপ যদি তার প্রতিষ্ঠানের ভিতরেও যদি হয়, তার নির্দিষ্ট এরিয়ার ভিতরেও হতে পারে, সেটা বাইরেও হতে পারে, এটা ম্যাটার করে না যে এসকেপ হতে হইব। যদি প্রতিষ্ঠানের ভিতরেও যদি বড় মাপের কোনো ক্ষতি হয়, এন্টারপ্রাইজের ভিতরেও বা যদি বাইরে হয়, সেক্ষেত্রেও লায়াবিলিটি হবে। এসকেপটা এখানে কোনো নেসেসারি ম্যাটার না। থার্ড এক্সেপশনটা দেখেন বা ডিফারেন্সটা দেখেন, সাম এক্সেপশনস। আপনার হচ্ছে কি স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি কিছু এক্সেপশন রয়েছে, যখন অ্যাক্টিভ বড হয়, তারপর যখন মিউচুয়াল বেনিফিটের জন্য করে, তারপরে আপনার ওই যদি প্লেন্টিভস ওন ফল্ট হয়, স্ট্যাটিউটরি অথরিটি রয়েছে, এরকম 4-5টা কিন্তু এক্সেপশন ছিল। আর অ্যাবসলিউট লায়াবিলিটি মানে হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি, এক্ষেত্রে কোনো এক্সেপশন নাই, আপনাকে অবশ্যই লায়াবিলিটি হতে হবে। আপনি এত বড় প্রতিষ্ঠান তৈরি করবেন, আপনি যতই সিকিউরিটি ব্যবস্থা নেন না কেন, আপনার এই প্রতিষ্ঠান দিয়ে আপনি এত টাকা ইনকাম করেন, এত বড় প্রতিষ্ঠান, আপনি কোনোভাবেই এত বড় প্রতিষ্ঠান দিয়ে আপনি যত সিকিউরিটি নেন, আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে যদি বাইরের কোনো মানুষ হয়, মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনাকে লায়াবিলিটি নিতে হবে, এতে কোনো এক্সেপশন নাই। অ্যাবসলিউট মিন্স অ্যাবসলিউট। আবার দেখেন, এবার দেখেন স্ট্রিক্ট লায়াবিলিটিটা কি হলো। স্ট্রিক্ট লায়াবিলিটিটা এস্টাবলিশড হয়েছে একটা কেসের মাধ্যমে, একটু আগেও বলেছি রিলেন ভার্সেস ফ্লেচার, এই কেসের মাধ্যমে স্ট্রিক্ট লায়াবিলিটিটা কিন্তু এস্টাবলিশড হয়েছে। আর অ্যাবসলিউট লায়াবিলিটিটা এস্টাবলিশড হয়েছে এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই
কেসের মাধ্যমে অ্যাবসলিউট লায়াবিলিটিটা এস্টাবলিশড হয়েছে। আর পঞ্চম নাম্বার আপনার একটা পার্থক্যটা দেখেন, এই যে স্ট্রিক্ট লায়াবিলিটি সেটা ইংল্যান্ডের একটা কেসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ইংল্যান্ডের কেস। আর অ্যাবসলিউট লায়াবিলিটিটা হয়েছে কোন দেশ থেকে? সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে এর অ্যাবসলিউট লায়াবিলিটিটা সূত্রপাত হয়েছে। আর দেখেন এই যে স্ট্রিক্ট লায়াবিলিটি যে কেসটা আমরা বলি রেলেন ভার্সেস ফ্লেচার, এই কেসের জাজ ছিল ব্ল্যাকবার্ন। আর অ্যাবসলিউট লায়াবিলিটি এই কেসের জাজ হচ্ছে ভগবতী, জাস্টিস ভগবতী।